হঠাৎ করেই বল্লভপুর রাজ্যে অদ্ভুত কম্পন শুরু হয়। মাটি কেঁপে ওঠে, গাছের পাতা কাঁপতে থাকে, পুকুরের জল ঢেউ তোলে। মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে, কেউ বুঝতে পারে না কি হচ্ছে। রাজপ্রাসাদের ভিতরেও একই অবস্থা। প্রদীপ দুলছে, দেয়ালের ঘণ্টা নিজে নিজেই বেজে চলেছে। আচ্ছা আচ্ছা, এমন কি হলো যে আপনি তড়িঘড়ি আমার সাথে কথা বলবেন বললেন? কি এমন কথা যে বীরের সাথে কথা বলতে বাধা দিলেন? রানীমা, মরকট দৈত্য আর কিছু মাসের মধ্যেই জেগে উঠবে, আর এই যে দেখুন তার আভাস এখনই আমরা পাচ্ছি। কিন্তু এই ঘোড়া এখনো পূর্ণ হলো না। আমি ভেবে পাচ্ছি না যে কি করব। আমি খুব চিন্তায় আছি রানীমা। তাই এই কথাটা কি আগামীকাল বলা যেত না? আমি বীরের সাথে একটা জরুরি কথা আলোচনা করছিলাম, আর আপনি তার মধ্যেই চলে এলেন এই কথাটা বলার জন্য। না মানে আমি খুব... থাক পণ্ডিতজি, আমার এইটুকু বোঝার ক্ষমতা আছে যে কোন কথা দরকারি আর কোনটা নয়। আপনার কি মনে হয় এই রাজ্যের জন্য আমি চিন্তিত নই? আমি প্রজাদের কথা ভাবি না? না রানীমা, আমি সে কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি... দয়া করে চুপ করুন পণ্ডিতজি। আপনি এ রাজ্যের জন্য চিন্তিত সেটা আমি জানি, কিন্তু তার থেকেও বড় কথা হলো আমি এই রাজ্য পরিচালনা করি। রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। কিন্তু রানীমা, ঘোড়া তো এখনো পূর্ণ হলো না। যদি মরকট দৈত্য... শুনুন পণ্ডিতজি, আপনার যা কাজ আপনি সেটা করুন। বীর কেন ঘোড়া পূর্ণ করতে পারল না সেটা আমি দেখছি। আপনি এখন আসুন। কি হলো ব্যাপার? তা এমন ঘটে গেল কেন? তাহলে কি রানীমা কিছু সন্দেহ করছে আমাকে নিয়ে? না না না, আমাকে একটু সাবধানে থাকতে হবে। কি হলো, কি ভাবছেন? এখন আসুন আপনি। হ্যাঁ, রানীমা আমি আসছি। সকালের নরম আলোয় বীর কাঁধে কুঠার নিয়ে জঙ্গলের দিকে হাঁটছিল। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ শুনে সে থেমে যায়। সামনে ধানের মাঠে কয়েকজন কৃষক জড়ো হয়ে বসে আছে, কারো মাথায় হাত, কেউ মাটিতে বসে কাঁদছে। বীর এগিয়ে গিয়ে দেখে সবুজ ফসল এক রাতেই শুকিয়ে বাদামি হয়ে গেছে, যেন কেউ মাটির প্রাণটাই শুষে নিয়েছে। বাতাসেও এক অদ্ভুত শূন্যতা। কি হয়েছে? আপনারা এভাবে কাঁদছেন কেন? বীর, বীর সব শেষ হয়ে গেছে বীর। আজ সকালে এসে দেখি সব ফসল শুকিয়ে গেছে। রাতের বেলা কি এমন হলো যে সব গাছ শুকিয়ে গেল বীর? এগুলোই ছিল আমাদের বাঁচার ভরসা। এখন আমরা বাঁচবো কিভাবে? দিনের বেলা হলে না হয় আমরা পাহারাতে থাকতাম, কিন্তু রাতের বেলা এই নির্জন প্রান্তে কিভাবে লক্ষ্য করব? এক রাতে সব শুকিয়ে গেল? এটা তো সম্ভব নয়। বীর চোখ বন্ধ করে। তার সামনে ভেসে ওঠে অতীতের দৃশ্য। একটা অদ্ভুত সবুজ ছায়া মাটির ওপর দিয়ে যাচ্ছে। যেখান দিয়ে যাচ্ছে সেখানকার মাটি ফেটে শুকিয়ে যাচ্ছে, আর গাছগুলো নিস্তেজ হয়ে পড়ছে। কে এই ছায়া? স্পষ্ট করে দেখতে পেলাম না কেন? না, এটা সাধারণ কিছু না, কিন্তু কে? আপনারা ভয় পাবেন না, এটা স্বাভাবিক খরা নয়। এর পিছনে কারণ আছে, আর আমি সেটা খুঁজে বের করব। তুমি পারবে তো বীর? হ্যাঁ, তুমি পারবে তো? চেষ্টা না করে হার মানা আমার স্বভাব নয়। আপনারা সবাই আমার সঙ্গে চলুন। জঙ্গলের ধারে যে নদীটা আছে সেখান থেকে যদি জল আনা যায় তার ব্যবস্থা করব। আপনারা সবাই আছেন তো আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমরা আছি বীর, আমরা আছি। জঙ্গলের ভেতরে এক পুরনো পোড়ো বাড়ি। চারিদিকে অন্ধকার, মাঝখানে ক্ষীণ সবুজ আলো জ্বলছে। সেই আলোয় দাঁড়িয়ে আছে পণ্ডিত, আর তার সামনে জাদুকর। আজ তাদের মুখে কোনো ছদ্মবেশ নেই, শুধুই ষড়যন্ত্রের সত্য।
ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। এই তো আগুনের রং লাল থেকে সবুজ হয়ে গেল। ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। গুরুদেব, আমার কাজে কি আপনি খুশি? আপনার কথা মতো আমি মাঠের সব ফসল নষ্ট করে দিয়েছি গুরুদেব। খুশি তখনই হব যখন পুণ্যের ঘরা পূর্ণ হবে। খুশি তখনই হব যখন মর্কট দৈত্যকে আমি মারতে পারবো। এখন আমার একটাই লক্ষ্য, এই ঘোড়াকে পূর্ণ করা। তাই তোকে রাজ্যের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে, আর সেটা ঠিক করতে বীর এগিয়ে আসবে, আর ওই ঘোড়া ভরে যাবে। এতক্ষণ হয়তো বীর তার কাজে লেগে পড়েছে গুরুদেব। হ্যাঁ, এখন যা যা যা, তুই ওদিকটা দেখ। যথাজ্ঞা গুরুদেব। এই নদী হলো আমাদের এখন একমাত্র ভরসা। আমি চাই আপনারা সবাই খাল কাটার কাজে আমাকে সাহায্য করুন। আমরা সবাই মিলে কাজ করলে একদিনের মধ্যেই এই নদীর জল আমরা চাষের জমিতে নিয়ে যেতে পারবো। কি সবাই পারবেন তো? নিশ্চয়ই পারবো বীর, আর এটা আমাদের করতেই হবে। বাবা বীর, আমরা ঠিক পারবো, আর আর আমাদের ফসলও বাঁচবে বাবা। নিশ্চয়ই বাঁচবে, এটা স্বাভাবিক খরা নয়। কেউ বা কিছু মাটির জল টেনে নিচ্ছে। মানে কেউ জল চুরি করেছে নাকি? চুরি না, শক্তি দিয়ে শুষে নিচ্ছে। এটা মানুষের কাজ নয়, বড় কোনো অশুভ শক্তির কাজ। আচ্ছা, এটা মর্কট দৈত্যের কাজ না তো? তার তো জাগার সময় প্রায় হয়েই এসেছে বীর। ভয় পেও না, আমি আছি। আমি সত্যটা বের করব, আর যতটা পারি তোমাদের ফসল ফিরিয়ে আনার চেষ্টা করব। তুমি বললে আমরা বিশ্বাস করি বাবা। তুমি যা বলবে আমরা তাই করব। এখন তো বিকেল হয়ে এবার সন্ধে নামবে, তাই আজ আপনারা সবাই বাড়ি ফিরে যান। কাল থেকে আমরা আবার কাজে লাগব। আজ রাতেই আমাকে এখানে একা লুকিয়ে থাকতে হবে। যে শক্তি এটা করছে তাকে আমাকে দেখতেই হবে। ঠিক আছে, আমরা তোমার ভরসা করছি। সবাই চলে গেলে মাঠে একা দাঁড়িয়ে থাকে বীর। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আজ রাতেই সত্য বের করব। দেখি কে এত বড় সাহস করেছে। এই বলে বীর পাশের একটা গাছে উঠে পড়ে আর একটা ডালে বসে অপেক্ষা করতে থাকে। দূরে হঠাৎ বাতাস বয়ে যায়। মাটির নিচে অদ্ভুত কম্পন অনুভূত হয়, যেন কেউ শুনছে আর অপেক্ষা করছে। রাত নেমেছে নিস্তব্ধতায়। শুকনো মাঠের ওপর কুয়াশা ভাসছে। দূরে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই নেই। গাছের ডালে লুকিয়ে দাঁড়িয়ে আছে বীর, সতর্ক আর নিঃশ্বাস আটকে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায়। মাটির ওপরে সবুজ আলো ঝিলিক দেয়। অন্ধকারের ভিতর থেকে ধীরে ধীরে একটা ছায়া মূর্তি এগিয়ে আসে, আর যেখানে সেই আলো ছুঁয়ে যাচ্ছে সেখানকার গাছ মুহূর্তেই শুকিয়ে যাচ্ছে। বীর, তুমি এখন পুণ্য করো, শুধু পুণ্য করো। আমি তোমাকে এখন পুণ্য করার সুযোগ দেব। মাটি ফেটে যায়, ফসলের শিকড় শুকিয়ে কালো হয়ে যায়। এই সেই শক্তি, এই সেই সবুজ ছায়া। কিন্তু এটা মানুষ নাকি অন্য কিছু? গুরুদেব, আপনার দেওয়া শক্তি সত্যি অসাধারণ। আমি এখন সব ফসল নষ্ট করে দিচ্ছি। গুরুদেব? কে এই গুরুদেব? মানে এই রাজ্যের রাজপণ্ডিত? উনি এই ষড়যন্ত্রে আছেন?
না না, এখনই কাউকে সন্দেহ করা ঠিক হবে না, আগে প্রমাণ চাই। থাম, কে তুই? আর কেন ফসলের ক্ষতি করছিস? কে তোর গুরুদেব? বল আমাকে। ও, তুই এসে গেছিস। না না না, তুই পুণ্য কর, তুই পুণ্য কর। কে তুই? আর কার কথায় তুই এইসব করছিস? বল আমাকে, না হলে যা, কোথায় গেল? চলে গেল? না, সোজা আঙুলে ঘি উঠবে না, আমাকে অন্যভাবে এই রহস্যের সমাধান করতে হবে। মাঠ আবার নিস্তব্ধ হয়ে যায়। বীর চারিদিকে তাকায়, কিন্তু কোথাও কেউ নেই। তার চোখে তখন গভীর সন্দেহ। ছায়াটা মানুষের মতো, কিন্তু পুরো মানুষ নয়। আর গুরুদেবের নাম নিল। কে এই গুরুদেব? দূরে অন্ধকারে সেই ক্ষীণ সবুজ আলো আবার চলে ওঠে, যেন কেউ এখনো দেখছে, অপেক্ষা করছে। ভোরের আলো ফুটেছে। শুকিয়ে যাওয়া জমির পাশে হাজার হাজার গ্রামবাসী দাঁড়িয়ে। বীর তার সামনে গিয়ে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। শুনুন সবাই, আমরা অপেক্ষা করলে কিচ্ছু হবে না। নদী আছে, জল আছে, আমরাই জলকে মাঠে আনবো। আমরা পারবো তো বীর? নিশ্চয়ই পারবো। আমরা সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই পারবো। আজ এই নদীর জল আমরা জমিতে নিয়ে যাব। হাজার মানুষ কোদাল দিয়ে মাটি কাটতে শুরু করে। বীর নিজের শক্তি ব্যবহার করে। তার চারিদিকে ঘূর্ণিঝড় তৈরি হয়, মাটি উড়ে সরে যায় দ্রুত। দেখো, বীর একাই কত কাজ করে ফেলছে। জয় বীর, জয় বীর। অবশেষে নদীর জল নতুন খাল বয়ে মাঠে এসে ঢোকে। শুকনো মাটি ভিজে যায়। কৃষকদের মুখে হাসি আবার ফিরে আসে। কিন্তু দূরে অদৃশ্য কোথাও সবুজ শক্তি আবার নড়ে ওঠে। ভাঙা দরজা, মাকড়সার জাল, দেওয়ালে ফাটল, জঙ্গলের ভেতরে এক পুরনো পোড়ো বাড়ি। চারিদিকে অন্ধকার। ঘরের মাঝখানে ক্ষীণ সবুজ আলো। সেই আলোয় দাঁড়িয়ে আছে পণ্ডিত আর তার সামনে জাদুকর। আজ তাদের মুখে কোনো ছদ্মবেশ নেই, শুধুই ষড়যন্ত্রের সত্য। বাহ বাহ, এবার তুই সত্যি খুব ভালো কাজ করেছিস। ওদিকে তাকিয়ে দেখ, জাদুকর তাকিয়ে দেখ, পুণ্যের ঘোড়া অর্ধেকের বেশি ভরে গেছে। এটা তো দ্রুত ভরে যাচ্ছে গুরুদেব। এটাই তো আমার আসল খেলা। ওই ঘোড়া যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পূর্ণ করতে হবে, আর তারপর বীর। আপনি সত্যি ভয়ঙ্কর বুদ্ধিমান। এই রাজ্যটা আবার হবে খুব শিগগিরই। পুণ্যের ঘোড়ার জল ধীরে কাঁপে। দূরে কোথাও মাটির নিচে এক বিশাল ছায়া নড়ে ওঠে। রাত গভীর, আকাশে মেঘ ভেসে যাচ্ছে। বীর একা দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে আছে। শুকিয়ে যাওয়া ফসলের দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু তার মনে সবসময় ঘুরছে একটাই প্রশ্ন, সেই রহস্যময় সবুজ ছায়া কে ছিল? কে ছিল সেই রহস্যময় সবুজ ছায়া? ছায়াটা মানুষ ছিল, কিন্তু পুরো মানুষ না। আর তার শক্তি খুব অদ্ভুত। কেন সে ফসল নষ্ট করলো? কার আদেশে? আর পণ্ডিতজি, তিনি সত্যি কি আমাদের রক্ষা করছেন, নাকি কিছু লুকোচ্ছেন? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন অ্যানিমেট মি অ্যাডভেঞ্চার আর সাবস্ক্রাইব করুন এখনই।